সেটা আমি জানতাম, তা না হলে শেষ বিদায়কালে তুমি তার সামনে অন্তত একটি বার দাঁড়াতে। কি বললে? কি বললে? শোন, ওর সময় বলি না, বুঝেছিস? ওই চরিত্রের অপরিহার বসে কাল কাঁদবো, তুই কি ভাবলি? না না, সে ভাবার সময় আমার নেই রে। সে তো তুমি বলবে, একটা কথা তুমি জবাব দিতে পারো যে বৌদি, ওই অনুষ্ঠান যদি না থাকতো, কে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে এমনিতে নিয়ে আসতো? কে তোমার স্মৃতিতে পড়িয়ে দিত পবিত্র সিঁদুর? তাহলে এই নে, এই যে তার জবাব। আপনি দেখুন না, ওকে এত মেয়ে মাঝে মাঝে কথা বলছে, আমি ওকে রাজি হইনি বলে ও আমার প্রতি কিরকম অন্যায় করছে। তোমার মনটাকে নোংরা সেটা আমি জানতাম, কিন্তু চরিত্র যদি এত বেশি নোংরা তা আমার জানা ছিল না। গুরুজন যদি গুরুজনের মতো হয়, তাকে আমি মাথায় করে রাখবো, কিন্তু সে যদি ছোটদের চেয়ে আরো ছোট হয়ে মাঝে তো নিজের চরিত্রকে মেশাতে চায়, তাকে আমি স্থান দেবো না। আর একটা আমি কিন্তু তোমার তোমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি। যে বাড়ি প্রত্যেকটা মানুষ আমারই রোজগারের টাকায় পেট ভরায়, সে বাড়ি আমার। সে বাড়ির একমাত্র গার্জিয়ান আমি। আমি কষ্ট করে রোজগার করে আনবো, আর সেই রোজগারের টাকায় তুমি সব গুন্ডা করবে, এই আমি সহ্য করবো না। গুন্ডা? হ্যাঁ, গুন্ডাই তো। দেখুন না, আমি ওর কথা করে যাইনি বলে উড়ে আমাকে মারতে চড়া হয়েছিল। ওদের মৃত্যুর বিরুদ্ধে আমার হাতে কোনো প্রমাণ দেখাতে পারবো না, তবে আমি ভগবানকে সাক্ষী দিয়ে সেদিন আমার প্রশান্ত কেঁদেছিল, বলেছিল, বড়দা আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। সেদিন
অভিমানে অঙ্গ হয়ে তাকে ঘুরিয়ে দিয়েছিলাম। কিন্তু না, আজ আমি সে কাজ করবো না। তোমরা যতই সুশান্তর গায়ে কলঙ্কের কালি চিটিয়ে দাও না কেন, আমি বলবো সুশান্ত নির্দোষ। সুশান্ত আমার ছোট ভাই, সে কখনো এমন কাজ করতে পারে না। যে বাড়িতে আমার সম্মান থাকে না সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। তুমি কোথায় থাকবে? আমার কাছে? ওর কাছে? হ্যাঁ, আবার আমি চৈতালিকে বিয়ে করবো। বসন্ত, তার আগে ওই ডিনার বিরুদ্ধে আমি আদালতে মামলা করব। না! এর জন্য আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার আনবে, আমি সই করে দেবো। স্বেচ্ছায় তুমি সই করে দেবে বৌমা। দাদা, স্বামী তো আর জানোয়ার নয় যে তাকে বশ করে রাখতে হবে। তাহলে রাখবে কেন? স্বামী চেয়ে দামি জিনিসটা তো এই বাড়িতে পেয়ে গেছো। তুমি ঠিক বলেছো বোন, আমি তো পশারিনী নই, আমি যে পূজারিনী। তাই তুই সংসার মন্দিরই আমার যোগ্য স্থান। চলে এসো চৈতালি। যাস না, যাস না বসন্ত, তুই যাস না। তুই চলে গেলে আমরা যে না খেতে পেয়ে মরে যাবো রে। আমার চাকরি নেই, তুই চলে গেলে আমরা সবাই না খেতে পেয়ে চলে যাবো। তাছাড়া তোদের পূর্বের সম্পর্ক আর যাই থাকুক না কেন, আজ ও তোর ভাতৃবন্ধু, তোদের দুজনের সম্পর্ক ভাই আর বোনের, সেই মধুর সম্পর্ককে তোরা এইভাবে কলঙ্কিত করে এ বাড়ি ছেড়ে তুই চলে যাস রে। এই বসন্ত, আমি তোর হাত ধরে অনুরোধ করছি, অথচ এই ভাইকে মানুষ করার জন্য আমি জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছি। সেই সব থেকে পাড়া প্রতিবেশীরা আমার উপরে হিংসা করে বলতো, ও হে হেমন্ত, তুমি যে ভাইয়ের এত কিছু করছো, সেই ভাই বিদেশ থেকে ফিরে এসে দেখবে তো। তখন আমি গর্ব করে বলতাম, আমার বসন্ত আর কষ্টা ভাইয়ের মতো নয়। জল কাটতে যেমন জল ভাগ করা যায় না, তেমনি আমার ভাইদের মধ্যেও দু ভাগ করা যাবে না। আর চলে এসো বসন্ত দা। আমার সকল গর্ব, সকল অহংকার, সব মিথ্যে হয়ে গেল বাবা, মিথ্যে হয়ে গেল। তাই তো আমি সমাজের প্রত্যেকটা লোককে বলছি, জগতে ভাই কখনো আপন হয় না, কেন আপন হয় না। চলে যা, তোকে আর আটকে রাখবো না। চলে এসো চৈতালি, আজ থেকে আমরা এই সংসার থেকে আলাদা থাকবো। শুনে রেখো বাদা, এখন আইনত চৈতালি এবারের এক অংশীদার, তাই চৈতালিও আমার মিলিত অংশ, অর্থাৎ অর্ধেক অংশ তুমি আমাদের ভাগ করে দাও। আমরা বিক্রি করে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই সব পুরুষের পিঠে মাটিকে আমি শুনে বিক্রি করতে দেব না, কিন্তু দেই না, কিন্তু দেই না।
চুপ, একটা কথা বলি না। সারা আওয়াজ করলে না মুখটা একবার ছিল বিলের মতো বন্ধ করে দেবো। তোদেরকে শালি পকড়বে কি? পুলিশ আমাকে পেছড়িয়েছে, তাই আমি আমার প্রাণ বাঁচানোর জন্য এখানে ছুটে এসেছি। তোরা পুলিশ পেলে আমার তোরা বলিস না, তোকে আমি যেমন করে পারিস ও শালাদের এখান থেকে ভাগিয়ে দিবি। চলে চললাম, যেমন করে পারিস মনে থাকে জানো। साला चुप ना करे ना, तेरा बाप का घर समझा, मैं तेरे ऐसा हाल करेगा तो কিছু করে গেছে লোকটা তোমার বাড়িতে ঢুকেছে, সে কোথায়? लोग এসে লোক নয়, জেল থেকে পালিয়ে আসা কুখ্যাত গুন্ডা, শিগগির বলো সে কোথায়? नहीं साहब सब बोलছি কোনো লোক इधर नहीं आए। হ্যাঁ এসে, আমি নিজের চোখে দাঁড়িয়ে এখানে ঢুকতে দেখেছি। अभी हाथ जब दिए तो सकते साहब आप यहाँ से चले जाइए, बोलो खुदी ये घर पर नहीं आया। এসেছে কিনা সেটা সার্চ করলেই বোঝা যাবে। होशियार আরে তোমাকে বাবারে हम लोग चिৎকার করে এই সকল का लोग সামনে বলবে এই পুলিশ এরা আমার ঘর पर ঢুকে আমাকে বেইজ্জত করেছে। आप इतने अच्छे से साहब आप इसलिए आप से चले जाइए साहब, चले जाइए। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু যদি কখনো প্রমাণ হয় ওই খুনিটা তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে, তাহলে ওই খুনিটার সাথে তুমিও কিন্তু রেহাই পাবে না। কথাটা মনে রাখো। बाबा, मुझे माफ कीजिए साहब, मेरी जान के बचने के लिए आपका झूठ बोला साहब, आपका झूठ बोला। আমার পরিবারে যেতে। হ্যাঁ, সেটা আমি বলি, তোকে ঘর মুখে আমি আমার করে দিতে চেয়েছি, কিন্তু তুই কোনোবারই তুই আমার সাথে ধরা দিস নি, তাই আজকে আমি তোকে দেখবো। अरे नहीं मुझे देखने के चले जा, मैं जिंदगी भर तुम्हें कुत्ता আমি না হয় তোকে তোর বাপ ভেবে আছে বড় ধীরে করছিস না রে। হ্যাঁ, তুই তারা এই এলাকার বাচ্চা হতে চাচ্ছে, কিন্তু মনে রাখে বহুদিন ধরে আমি এই এলাকায় বাচ্চা হয়ে রয়েছে। আমারও শেষ কথা শুনে রাখ বদলা। আমি যখন এই এলাকায় এই বস্তিতে এসে পড়েছি, তখন আজ থেকে এই এলাকার এই বস্তিতে আমি থাকবো। তাই তোকে বলছি বদলা, তুই রাজত্ব করতে চাস অন্য কোথাও চলে যা, কারণ একই এলাকায় দুটো বাদশা কখনো থাকতে পারে না। যাই হোক, আর কেন ভয় হয়ে যা, কে ঘরে থাকে আর কে না। যার ইজ্জত নষ্ট করতে এসেছিলি, তাই সেই তোর আজকে প্রাণটা বাঁচিয়ে দিল। তবে মনে রাখিস বদলা, এটাই কিন্তু শেষবার। তাই হবে। তবে একটা কথা মনে রাখিস, আমার নাম হলো বদলা। বদলা তো আমি পুলিশের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। চলি। तू सिर्फ पसंद आशीष, तू मेरे सपनों का चाहत आशीष। কি বললে? हाँ तू हमारा सपन बचीছিস, তাই এই সব कुछ तेरा होगा बस्सा। চুপ চুপ, সারা প্যার মোহব্বতের কথা আমার সামনে বললে না।
তো জিপটাকে আমি ছিঁড়ে নেবো রে শালি। কি আছে কি আছে আমার, কি আছে আমার মাথাটা জেলখানা করে দিন। আমার ভালোবাসা কিসে, কি আছে আমার? না আছে টাকা, না আছে সম্মান। হচ্ছে দাদা ঠিক আছিস আর সেই চিজ হলো বিল। বিল বিল বিল, শুধু বিল দিয়েই তোদের পেট ভরে না রে। তোরা লেভেল চাষ লেভেল। সারা যে প্যার মোহব্বত আমার শিরে তুলে দিয়েছে মিথ্যা কলঙ্কের পরোয়ানা। যে ভালোবাসার জন্য আমাকে হাতের মুঠোয় প্রাণটা নিয়ে ভাবতে হয়, সেই ভালোবাসাকে আমি দুপায়ে বাড়িয়ে ছুঁড়ে ফেলে দেবো ওই সমাজের নোংরা ডাস্টবিনে। আমি একটু দাঁড়ানো চোখে ফিরে তাকানো এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড়। কে আছো, কে আছো? আমার ওষুধ এনে দাও, আমি ঘুমোতে চাই। আর আমার দুটিকে ঘুম এনে দাও। ওষুধ খাওয়া তোমার নিষেধ আছে। কে? ওই নকল বউটা? তোমার কাছে আসার জন্য তুমি ওকে চলে যেতে বলো। আমি একা থাকতে চাই, আমি একা থাকতে চাই। ওকে ওকে চলে যেতে বলো। ও এবারে বউ হওয়ার কোনো যোগ্যতাই ওর নেই। রাবুদা, ও রাবুদা, বাবা, তুমি তোমার ছোট্টবেলা থেকে মানুষ করেছো। আমার বহু তো আমি মনে পড়ে না। মায়ের কথা না, আমার মায়ের সেই হাসিটা মনে পড়ে যায়। মা আস্তে বাড়িতে আমার থেকে কি সুন্দর করে ঝুঁকিতে আছে। রাবুদা, আমার মায়ের কথা মনে পড়ে যায় আর বলতে চাই। মায়ের হাসি চাঁদে মুখে ধরে, মাঝে মুড়ি করি আবার মাঝে
মায়ের কথা খুব মনে করতো। তুমি তুমি জানো রান্না, আমার মা ঠাকুর ঘরে কি সুন্দর একটা কপালের টিপ পরে আর গরমের শাড়ি পরে ঠাকুর ঘরে গান গাইতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ কৃষ্ণ করুণা শিশু আমার স্বামীকে মঙ্গল করো, মঙ্গল করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 মল্লিকা, চোখের জলটা সত্যি তো? কান্নাটা তোমার নকল ভালোবাসার নকল নয় তো? সবাই যে বলছে সর্বদাতা বাবু। তাই বলছি বন্ধুমণিকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি করবো বাবুদা, ক্ষমা আমি করবো। অনুশোচনের অশ্রুতে আগে মনে সমস্ত কালিমা ধুয়ে গেছে। তাই আগে ওর মুখে শুনেছি স্বামীর সম্মরণ। ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আজ থেকে আমি ওর প্রকৃত স্ত্রীর মর্যাদা দিলাম। মল্লিকা, আমাদের দুজনের মধ্যে ভালোবাসা তোমার এত বিশ্বাস, বিশ্বাস করে যায়। কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে কে বলে তুমি আমার স্ত্রী নও? আমি তোমাকে তোমাকে আমি সুযোগ দিয়েছি। স্বামী আর নয়, আজকে আমরা বিজয়ে বিজয় রাখবো। কি? স্বামী তুমি আর আমি শুধু জীবনের খেলা হাসিয়া গানে ভরে যত ব্যথা দুজনে যত ব্যথা দুজনে তুমি আর আমি জীবনের খেলা যত ব্যথা দুজনে। কেবল তুমি বলছি না, আজ আমরা দুজন দুজনে বেঁধে রাখবো। স্বামী তুমি আর আমি শুধু জীবনে খেলা ঘর হাসিয়া গানে ভরে যত ব্যথা দুজনে খেলা
মৈত্রী, তোমার আমার সম্পর্ক তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও। আরে দাঁড়াও দাঁড়াও, আবার সেখানে অভিনয় দিয়ে তুমি আমাকেই একেবারে তাকে লাগিয়ে দিচ্ছ নাই? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি সেই সম্পর্ক শেষ করে দিয়েছো। তোমার আর কোনো অধিকার নেই। তুমি নিজে এই বাড়িতে আমাকে বিয়ে দিয়েছো, সুতরাং আমি এই বাড়ির বউ। তবে আসল না, নকল। তুমি কি ভুলে গেছো যে নকল ভালোবাসার অভিনয় করার জন্য এই বাড়িতে তো আমাকে নকল বউয়ের চাকরি দেওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, নকল, 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 নকল ভালোবাসার অভিনয় করতে গিয়ে আমি নিজেই একটা আসল ভালোবাসার শিকার হয়ে গেছি। তাই নকল সংসারে আজ আমার আসল সংসার। নকল সিঁদুরই আমার কাছে আসল সিঁদুর। আর নকল স্বামী আমার আসল স্বামী। আসল স্বামী। না, বলতো না। আমার শাস্তি তুমি আমায় দিও না। আমি ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি আমায় যা বলবে আমি তাই করবো। তুমি ফিরে এসো মল্লিকা, আমার আগের মতো আমার জীবনে। ফিরবে না মানিক, ফিরবে না। মল্লিকা যে তার ডিউটি করছে। মল্লিকাকে আপনি ছুড়ে দিন স্যার। অসম্ভব, কাজ শেষ না হওয়া পর্যন্ত মল্লিকার ছুটি নেই। কিন্তু আপনার কাজ শেষ করতে গেলে হয়তো মল্লিকা আমার জীবন থেকে হারিয়ে যাবে স্যার। তার মানে বল্লভবাবুর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে মল্লিকা তাকে সত্যি করে ভালোবেসে ফেলেছে স্যার। তাই এখনো মল্লিকাকে সরিয়ে না গেলে হয়তো আর আমি ওকে ফিরে পাবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার পূর্ণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। অর্ধের পল্লবের সমস্ত সম্পত্তি আমি মল্লিকা হাত মল্লিকাকে আগে এখন এখান থেকে নিয়ে যাবো। আমি মল্লিকাকে যেতে দেবো না। বলে যাবো স্যার, মল্লিকা যাবো। আমি ছিল, এখন মল্লিকা আমার বৌমা। আপনি কিন্তু মেহরবানি করছেন স্যার। আপনার কথা মতো আমি আপনার ভাগ্যের সঙ্গে আমার বউয়ের বিয়ে দিয়েছি। এবার আমারই কথা মতো আমার বউকে ফিরিয়ে দিন। সব কথা আমি ফাঁস করে দেব। একটা কথা যদি ফাঁস হয়ে যায় না, তোর মল্লিকাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। এরকম সর্বনাশা করে আমায় করবেন না। কোনো কথা আমি ফাঁস করবো না। আমার মল্লিকাকে শুধু আপনি আমার কাছে ফিরিয়ে দিন। আপনি আমার কাছে ফিরিয়ে দিন। মল্লিকাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো, তবে তার আগে ওই অর্ধনাথ পল্লবের সমস্ত সম্পত্তি আমার নামে উইল করিয়ে নেব। মল্লিকা মল্লিকার মল্লিকার যৌবন মল্লিকার দানহীন দেহটাকে আমি তোমার কাছে ছুঁড়ে তার আগে চুলের মুঠি ধরে তোকে আমি উপরে তুলবো। আবার তুই মরতে এসেছিস? আমি মরতে আসিনি, আমি এসেছি তোর মারণ খেলায় অংশগ্রহণ করতে। ইচ্ছা এখানে আমি চাই রক্ত, তোর রক্ত পান করা। তুই সন্ধ্যে মালিক, সন্ধ্যে বযোদ্ধার,
ওদের প্রাসাদে জমা আছে কত মৃত মানুষের হাড়, হিসাব পৃথিবী না। এনেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো বলিতে পারি? আমি তোকে নজর হারানো এই মন ওরে প্রশান্ত, কেন এমন কাজ করলি রে প্রশান্ত? আমি তো জানতাম তুই কোনো অন্যায় কাজ করিসনি। এই আমি তোকে বুকে জড়িয়ে ধরে বলতাম। কিন্তু কিন্তু তুই কেন কেন এমন কাজ করলি রে প্রশান্ত? কেন? তুমি কাঁদছো বর্দা? ওই না তো আমি কাঁদিনি তো, আমি কাঁদিনি। দাদা, প্রশান্ত ঠাকুর বলছেন যে আপনি কাঁদেননি? খবরদার বৌমা, ওই কুলাঙ্গারটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। সে আমার কাছে মৃত। দাদা, ঠাকুরপো কবে জেল থেকে ছাড়া পাবে দাদা? সে তো জেল থেকে ছাড়া পাওয়ার আগেই জেল থেকে পালিয়ে এসেছে। সে একটা খুনি, সে একজন গুন্ডা। সে যদি কখনো এই বাড়িতে আসে, তুমি তাকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবো? হ্যাঁ, শেষদার হয়তো তোকে কেসে লিখতে চেয়েছিল, কিন্তু তুমি রাজি হলে না। আর মোদি যদি কেসে উঠতো তাহলে হয়তো শেষদার জেল হতো না। আইনের চোখে সে অপরাধী, শাস্তি তার একমাত্র প্রাপ্যযোগ্য। কিন্তু কিন্তু যে চলে গেছে তার জন্য আমরা কেন চিন্তা করবো? তার জন্য আমরা চিন্তা করতে যাবো। উপার্জন এই সংসারে শেষ সম্পর্কটুকুও ফুরিয়ে গেছে। কত চেষ্টা করেছি একটা চাকরির জন্য, কিন্তু কিন্তু এই অকর্মণ্য বৃত্তকে কেউ একদম চাকরি দেয়নি। তবে তুমি ভেবো না বৌমা, এই সংসারের অভাব করতে আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, আমি একটা চাকরি ঠিক জোগাড় করে আনবো। প্রয়োজন হলে ওই রেল স্টেশনে গিয়ে কুড়িগিরির কাজ করে তোমাদের মুখে দুবেলা দুটো অন্ন জোগাড় করে দেবো। কিন্তু আমি পিছিয়ে থাকবো না রে, পিছিয়ে থাকবো না। চিরকালে হালে মানুষটা মাথা উঁচু করে চলেছে। জানি না সেই মাথা উঁচু থাকবে কিনা। কোথায় যাচ্ছ তুমি? ভাবছি এই অসহায় কেউ চাকরি দেবে না, তাই ভাবছি যদি কিছু অকারি করা যায়। কিন্তু কিভাবে রোজগার করবে তুমি? এখন তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবে তুমি? আমি দেবো। শেষদা, আমি কি দেখছি? ও ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো গেল অন্ধ হয়ে গেল না। অসহায় এক পঙ্গু জীবন যন্ত্রণাকে সবই আমার ভাগ্য রে, সবই আমার ভাগ্য। দাদা, ভাগ্য যদি আমার ভালো হতো তাহলে লরির তলা থেকে যদি আমার পাটায় হারাতে পারতো না, হয়তো আমার এই মূল্যহীন প্রাণটা। ওসব ভাগ্য ঠাকুর বলি না। আর যারা ভাগ্যের দোয়াই দিয়ে চোখের জল তাকে ভগবানের আশীর্বাদ করে তাদের আমি কাপুরুষ মনে করে ঘৃণা করি। তাই তো আমি আমার নিজের পথ ভাগ্যটাকে বদলাতে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। কেন পালিয়ে এলে তুমি? কেন পালিয়ে এলে ঠাকুরপো? আর মাত্র 5টা বছর তুমি অপেক্ষা করতে পারলে না? 5টা বছর পর আমি কি আর মানুষ থাকতাম বৌদি? আমি কি আর মানুষ থাকতাম? এই সভ্য সমাজ আমাকে দেখে যেখানে কয়েদি বলে বিদ্রুপ করতো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে দিত। 5 বছর পর জেল থেকে বেরিয়ে এসে যদি আমাকে অন্ধকার জীবনে বেছে নিতে হয়, তাহলে এখনই বা ঝাঁপিয়ে পড়তে দোষ কি? আমি তো কোনো অন্যায় করিনি। যে ভদ্র মহিলা স্ত্রী অপরাধে আইনের চোখে আপনি অপরাধী, সে তো হবেই। তোমরা
দেখছি, তাও সেই সতী সাধ্বী সুন্দরী বউটার কথা দেখছি না। সে আরে বাড়িতে নেই শেষদা। নেই? তুই ছেড়ে যাওয়ার পরই সে মেজদার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলিস? হ্যাঁ, শুনলাম সে নাকি আমার মেজদাকে বিয়ে করবে। বিয়ে? তুমি মদ খাচ্ছ? মদ 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 মদকে দে, আমি চাইনি, আমি চাই না বন্ধু। তুই বিশ্বাস করো বিন্দু, বিশ্বাস করো, আমি এই মদ খেতে চাই না। কিন্তু মদ না খেলে আমি যে থাকতে পারবো না বন্দি। মদ না খেলে আমি থাকতে পারবো না। মদ না খেলে আমার ঘুমন্ত দিনেরটা আমার বিদ্রোহ করে উঠবে। মদ না খেলে আমার হারানো অতি আমাকে দু হাত বাড়িয়ে চিৎকার করে বলবে, ফিরে আয় প্রশান্ত, ফিরে আয়, তুই আমার আগের জীবনে ফিরে আয়। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, চলে যাও। কেন কেন বৌদি, কেন? কারণ বর্দার আদেশ। কি বললে বৌদি, কি বললে? বর্দার আদেশ? আমার আদেশ, তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কম সাহসে তুই এ বাড়িতে এসেছিস। বর্দা! তোর মুখে ওই বর্দা ডাক শুনতে আমার ঘৃণা হয়। কি বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। আমি খুনি, গুন্ডা, আর আমি টাকাতি করে গুন্ডামি করি না, হাতানি করি, মানুষ খুন করতে আমার হাত পাবে না। কিন্তু এর জন্য দায়ী কে? কে দায়ী? না, 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 আমি দায়ী নই, আমি দায়ী নই। এর জন্য দায়ী হচ্ছ তুমি। পুলিশ পুলিশ যেদিন আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, সেদিন যদি তুমি একটি বারের জন্য বলতে যে না না, আমার ভাই প্রশান্ত এমন জঘন্য কাজ করতে পারে না, তাহলে হয়তো আমার এমন শাস্তি হতো না। কেন কেন সেদিন তুমি আমাকে একটুখানি সহানুভূতি দেখাওনি? বলো কেন কেন কেন? ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও ভাই, চলে যাও। বেশ, তোমরা যখন বলছো আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর কোনদিন আমি তোমাদের সামনে মুখ দেখাতে আসবো না। আজ আমি অন্ধকারের বাচ্চা, তাই আমি অন্ধকারেই হারাতে চললাম। তবে যাওয়ার আগে তোমাদের আমি একটা নির্মম সত্য কথা বলে যাই। তোমরা ভালো করে জেনে রাখো বর্দা, যার জন্য আজ আমার জীবনটা অন্ধকারে হয়ে গেছে, যার জন্য আমাকে রাতের অন্ধকারে আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে বসতে হয়, যে ভদ্র মহিলার শ্রীরত্ন অপরাধে আইনের চোখে আমি অপরাধী, সেই ভদ্র মহিলার কেউ নয় ভর্তা, সে ভদ্র মহিলার কেউ নয় তোমারই সাত করে আনা ভাতৃবধূ চৈতালি।
দিন অপেক্ষা করো। আমরা দুজনেই কোর্টে ডিভোর্সের আপিল করেছি। সেই ডিভোর্সটা গ্র্যান্ট না হওয়া পর্যন্ত কোনো কথা শুনবো না। আরে বাবা, প্রশান্ত, এই সিঁড়িটা আমার কাছে বড় কিছু। তুমি যত তাড়াতাড়ি পারো এই সিঁড়িটাকে বুঝে নিয়ে তোমার দেওয়া সিঁড়িটা আর আগালে পরে যদি লিখে প্রশান্ত সে বলবে। নমস্কার বৌদি। কেন আমার এখানে এসেছো? যা বাবা, এতদিন পর দেওয়ার নতুন বৌদির কাছে একটু সোহাগ খেতে এলো, আর তুমি বলছো কি না কেন? বেরিয়ে গেল হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো ব্যারিস্টার বসন্ত রায়। আমি লম্পট। আমি যদি লম্পট হই, তুমি তাহলে কি বসন্ত রায়? তুমি কি ভদ্রলোক? নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউকে নেয়া ফুর্তি করা বুঝি ভদ্রলোকের কাজ? বেশ ঠিক করেছে, তাতে তোমার কি? বাহ বাহ, একদম ঠিক কথা বলেছো আমার নতুন বৌদি। এই না হলে আমার চরিত্রবান দাদার চরিত্রবতী বৌদি। চলে যা প্রশান্ত, নাহলে তোকে আমি পুলিশ ফেলবো। না না, তোমাকে আর আমাকে পুলিশে দিতে হবে না। আমি নিজেই পুলিশের কাছে ধরা দেব। হ্যাঁ, ধরা দেবো এবং গুনে গুনে আমি 5টা বছর জেল খাটবো। কিন্তু তার আগে যে কারণের জন্য জেলটা খাটবো সেই কাজটা তো আগে করি নাকি? মাত্র একটা রাত তোমার এই নতুন বউকে আমি আমার কাছে রাখবো। তারপর কাল সকালে তোমার নদীর চলে আপনার নির্জন পথের ভাগ্যে খুঁজে নিও তোমার এই নতুন বউয়ের উলঙ্গ প্রাণহীন দেহ। চলে সমস্যা তোর জন্য আমাকে আমার জীবনটা হাতের মুঠোয় নিয়ে অন্ধকারে জানোয়ারের মতো বাঁচতে হয়। তোকে আমি ছাড়বো না। তুমি আমার স্বামী। আমি বৃষ্টির রোগে চেয়েছিলাম, তুই আমার নোংরা কুলি বলে আমাকে ঘৃণা করেছিলি, আর আজ নিজেকে বাঁচাতে স্বামী বলে মায়ার টানটা খাচ্ছি। আমি শয়তানি না, আমি তোর স্বামী নই। আমি একটা জানোয়ার, সে জানোয়ারের মতো তোর জীবনটাকে আমি আজকে করে দেবো। সাজা দিও না, সাজা দিও না, আমি তো বলছি ঠিক আছে। আমাকে মিথ্যা বলাৎকারের অভিযোগে আইনের হাতে তুলে দিয়েছিলি, তাই আজ আমি তোকে বুঝিয়ে দেব যে বলাৎকার কাকে বলে। আমি নোংরা, আমি অসভ্য কুলি হলেও, আমি লম্পট হলেও আমার চরিত্রের দাম তোর চরিত্র থেকে 1000 গুণ বেশি। তাই তোর নোংরা শরীরটাকে নিয়ে খেলা করা তো দূরের কথা, ওটাকে ছুটেও আমার ঘৃণা হয়। দিদি, দিদি, তুই স্বামী চেয়েছিলি, তুই সংসার চেয়েছিলি, তুই সিঁদুর চেয়েছিলি। দিলে এটাই তোমার উচিত শিক্ষা। আপনি আপনার ভাগ্যের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চান, এই কেস আমি টেক আপ করতে চাই। প্লিজ এভাবে আমাকে হতাশ করবেন না। এখানে যত টাকা লাগে আমি দেবো, 20,000, 50,000, প্রয়োজনে 1 লাখ টাকা দিতে লাগে। এই সামান্য একটা টাকার জন্য আমি এইভাবে একজনকে এইভাবে ঠকাতে পারবো না। মিস্টার রায়,
টাকার চেয়ে বেশি কিছু দিই যদি। আরো বেশি? হ্যাঁ, চিড়িয়া, নতুন চিড়িয়া। যদি বলে সেই খাতা থেকে এখনো বেরোয়নি, আপনার সামনেই খাঁচাটাকে খুলে দেবো। আমি রাজি কৃষ্ণমণি, আমি রাজি। চিড়িয়াটা তার যৌবনের ডানা মেলে একটু একটু করে আপনার দিকে এগিয়ে আসবে। তবে একটা কথা, হ্যাঁ। এই চিড়িয়া ছাড়া কিন্তু আমার আরো চাই 3 লাখ টাকা। ওকে মিস্টার রায়। তবে শুনুন, যে কোনো প্রকারে ওই জাল উইলে আপনার ভাগ্নের কয়েকটা সই করে নেবেন। তারপর সেই জাল উইলটাকে আসল বানিয়ে সমস্ত সম্পত্তিটা আমি আপনার হাতে তুলে দেব। থ্যাংক ইউ মিস্টার রায়। এই কে আছিস, ওকে এখানে পাঠিয়ে দেবো। আপনার চিড়িয়া হুইস্কি। কি হলো সুন্দরী, দূরে সরে আছো কেন? কাছে এসো, তোমার এই সুরেলা কণ্ঠে আমার মনটাকে ভরিয়ে দাও। কি হলো, মাথা নিচু করে আছো কেন? নতুন তো একটু লজ্জা পাচ্ছি। বেশ তো, তোমার এই লজ্জা টাকা মুখটাকে আমি ওনাটাকে সরিয়ে দাও। সব নষ্ট করে দিলি। আর কি মারবে না? আপনি ওকে চেনেন না? হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে ও আমাদের মানুষ করেছে। তবে কি আপনার কোনো আত্মীয়? না, ও ও আমাদের বাড়ির পুরনো চাকর। আমার বড় লোক মনে তার পুরনো চাকরটাকে ঠিক চিনতে পেরেছে। মিস্টার রায়ের পুরনো চাকর বলে তোকে আজকে ছেড়ে দিলাম, নইলে তোকে লাথি মেরে এখনো তুমি বিশ্বাস করবে সত্য বেঁচে আছে? এখনো তুমি বিশ্বাস করবে শিক্ষা মানবিকতার দীক্ষা দেয়? ভুল ভুল, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। অসম্মান করবা, দাদাটাকে অসম্মান তুমি করবা। আমি তো বেয়ারা, তোমার যখন মদের দরকার হবে তুমি তখন বেয়ারা। তোমার সামনে হাজির হয়ে বলবো, ম্যাডাম মদ এনেছি, মদ, আপনারা মদ খান, মদ। আপনি যাবেন না, আমাকে একা করে রেখে আপনাকে সঙ্গে নিয়ে চলুন বর্দা। আমি আমি আমার জীবন উদ্ধারের মন স্বপ্নের গুলিকে তোমরা অকালে জড়িয়ে দিয়েছ। আমার আদর্শ, আমার কর্তব্যকে তোমরা তোমাদের দুঃখ কষ্টে বলিয়ে দিয়ে দিয়েছ। আজ
সংসার হারিয়ে গেছে, কিন্তু আমি এখন কোথায় যাব, কি করব? আমার জীবনে আর কিছুই নেই। দাঁড়া, এই সিঁদুরটাকে আমাকে যে বাঁচিয়ে রাখতে হবে, প্রশান্ত দাস সিঁদুরটা আমি তো আগলে রাখতে হবে, নইলে আমার যে সব হারিয়ে যাবে, সব। তো কিছুই রাখতে পারবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছুই রাখতে পারবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছুই রাখতে পারবো।
ছড়িয়েছি, আজ আমি তোকে আত্মঘিরে খাবো। ওরে বাচ্চা, তোর এই বাচ্চাকে আজকে আমি কুকুরের মতো খুন করবো। তুই ওর সাথে সোহাগের হাত বানাবি, তাই না? ওর সাথে কল আছে। আজ আমি তোর সোহাগ হাতে করবো। এবার তুই তোর বাচ্চার কাছে ফিরে যা। আর তোর বাচ্চা যদি তোকে আমার একটা ভালো বলে ফিরিয়ে দেয় না, তখন তুই আমার কাছে চলে আসিস। তুই চুপ করে গেলি কেন? তিতলি, ও তিতলি, কথা বল, কথা বল, কথা বল তিতলি, তুই একবার কথা বল। तुझे तुझे बिन जो गई चाहो मेरी, तुझे बिन दिल जाए मेरा जीवन जलती हूँ, मुझे दुखी के दिन गिराए तेरे बिना যারা তোকে আমার রূপ থেকে কেড়ে নিয়েছে, যে শয়তান তোকে পৃথিবীর ভালো দেখতে দেয়নি, তাকে আমি ছাড়বো না, ছাড়বো না, আমি যদি ছাড়বো না। আমি এই তোকে ছুঁয়ে বিক্রি করে বলছি, কোথায় লুকাবে তাকে অজমর হাত থেকে রক্ষা করে। তুই দেখবি, তুই দেখবি যা শয়তানের জন্য তোকে পৃথিবীর বুক থেকে ওখানে চলে যেতে হয়েছে, সেই শয়তানের বন্ধাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি নষ্ট
পাতেই হবে মল্লিকা, পাতেই হবে। আর রাতের মধ্যে পল্লবকে দিয়ে উইল দিয়ে সই করে নিতে হবে। তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে না! আমি আমার স্বামীর সর্বনাশ করতে পারবো না। স্বামী হ্যাঁ স্বামী, আপনি তো নিজে দাঁড়িয়ে থেকে আমাকে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়েছেন। সুতরাং আপনার ভাগ্নে আমার স্বামী, আমি এ বাড়ির বউ। তা জানো পল্লব তোমার আসল পরিচয় জানতে পারলে তোমাকে লাঠি মেরে দাঁড়িয়ে দেবে। তাতেও আমার সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বামীর কোনো ক্ষতি করিনি। চেষ্টা করবে না, তাহলে তোমাকে আমি গুলি করে ফেলবো। তুমি এসেছো, দেখো না, ওই লোকটা আমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়, তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। আর সেটা আমি করিনি বলে তোমাকে পিস্তল দেখিয়ে আমাকে পিস্তল দেখিয়ে মেরে ফেলতে চায়। মিথ্যা কথা, না মিথ্যা নয়। আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রীর মুখে পিস্তল ধরতে। ওর স্ত্রী ঠিকই, তবে জিজ্ঞাসা কর, ও তো একার স্ত্রী নয়। কি বললি? না, ওর আসল স্বামীজিকে ওকে জিজ্ঞাসা কর, কে ওর আসল স্বামী? আমি মল্লিকা, মল্লিকা, এই লোকটা তোমার মাস্ত দাদা? না, না, এ আমার কেউ হয় না, একে আমি চিনি না। তুমি বিশ্বাস করো, ওকে আমি চিনি না। ওকে তুমি তাড়িয়ে দাও, নাহলে ও তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। দই বাবু, আমার মল্লিকাকে শুধু আপনি আমার কাছে ফিরিয়ে দিন। এই রমেশ বাবু, আমার মল্লিকাকে আপনার সাথে নকল বিয়ে দিয়েছিল বাবু। মল্লিকা আপনার নকল বউ বাবু। মল্লিকা, তোমার সাথে আমার যে বিয়েটা হয়েছিল, সত্যি সে বিয়েটা নকল। তুমি আমাকে বলো না। ওই লোকটাই আমার আসল স্বামী। বাবা, কি বলো রে কলঙ্কিনী? তুই বাবা, বাবা, ওকে ওকে চুলের মুঠি ধরে ওকে ঘরের দিকে বেশি করে দাও। আমি আর সহ্য করতে পারছি না। চলে এসো মল্লিকা, আবার আমরা দুজন নতুন করে ঘর বাঁধবো। না, আমি যাব না। যে স্বামী টাকার লোভে বউকে ভাড়া দেয়, তাকে আমি ঘৃণা করি। মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসা নকল নয় গো বাবু। তার ভালোবাসার কাঙালি মল্লিকা তার ভালোবাসা হারিয়ে আর এই সমাজে ফিরে আসবে না। ওই দিঘির জলে আমি সব জীবন শেষ করে দেব।
ঠিক আছে, ঠিক আছে, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। মল্লিকা মল্লিকা ঘুমিয়ে আছে মল্লিকা তুমি ঘুমো তুমি ঘুমো তুমি তুমি চিরনিদ্রায় তুমি ঘুমো আমি তোমার পাশে সারা ঘুরবো তোমাকে মল্লিকা ঘুমাচ্ছে, এই তো কথা বলছে,
আজ ভগবানের ক্ষমতা নেই তোকে আমার হাত থেকে বাঁচায়। তুই আমার পিতলিকে আমার জীবন থেকে ফিরিয়ে দিতে পারো, তাই ভক্ত আমি কিছুটাই পুলিশের ধরবো না, যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাবো। আর আমার পালানোর পথে পুলিশ আসুক আর পাবলিক আসুক, তাকে খুন করে দিয়েই আমি এখান থেকে পালিয়ে যাবো। তবে শয়তান সুশান্ত ভাই বড় ভাইয়ের সামনে এক ভাই আর এক ভাইয়ের মুখে কেমন করে হিংসার ছবি বসিয়ে দিয়েছে। দেখো দেখো। চুপ দাদা, আপনি এত চুপ করুন। ওরা জানতে পারলে আপনাকে সাক্ষী করবে, আর তাহলে এত প্রশান্ত ঠাকুর ফাঁসি হয়ে যেতে পারে। সাক্ষী দেবো, সাক্ষী দেবো, সাক্ষী দেবো। আমি আদালতে দাঁড়িয়ে সাক্ষী নিয়ে বলবো। না দাদা না, প্রশান্ত ঠাকুর ছাড়া যে আমাদের কেউ নেই, তাই আপনি তো কিচ্ছু কাউকে বলবেন না। আপনি চুপ করুন। তাই বলে আমি আমার সত্যকে বলি দেবো। না, তবে আমি আপনার কাছে হাত জোর করে বলছি দাদা, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। বেশ আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। জীবনের অন্তিম লগ্নে ও এক ভাই আর এক ভাইকে বাঁচাবার জন্য আমি আদালতে গিয়ে দাঁড়িয়ে বলিব, মাননীয় ধর্মবতার, দুর্ভাগ্যবশত যা কিছু ঘটেছে আমি না আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বৌদি, আমি বাঁচতে চাই না বৌদি, আমি আর বাঁচতে চাই না। চুপ ভাই চুপ, তুমি এত মুখ খুলবে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি শুধু বলবে তুমি জানো না। আমি তোমাকে আইনের হাত থেকে বাঁচাবো। কেউ তোমাকে জিজ্ঞেস প্রশান্ত রায় ওরফে বাদশা। একই নিরীহ মানুষটাকেও তুমি খুন করে চলেছে। না ইন্সপেক্টর, ওই খুন করেনি। আপনি থামো, ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ছিল না, ওই খুন করেছে। না, কে কাকে খুন করেছে সেটা আদালতেই প্রমাণ হবে। আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন। ওকে, নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আসামি প্রশান্ত রায়কে আদালত ফাঁসির আদেশ দিল।
তোমার স্মৃতিতে কলঙ্কিতের সিঁদুর, তুমি একাধিক স্বামীর কলঙ্কিত স্ত্রী, তুমি আজীবন ওই সমাজের পথে পথে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বলবে, বাবু মশাই গো, আমার স্মৃতিতে সিঁদুর আছে, আমি নেই। আমার স্মৃতিতে সিঁদুর আছে, আমি নেই। আমার স্মৃতিতে সিঁদুর আছে, আমি নেই। স্মৃতিতে সিঁদুর আছে, আমি নেই। ভালোবাসা শিবলিয়ে বাঁচাবে আমাদের যাত্রাপালা এখানে সমাপ্ত ঘোষণা করছি।